দর্শক রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে আমরা দিনের গুরুত্বপূর্ণ একই সঙ্গে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচন ও প্রস্তুতি বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন অতিথি। পরিচয় করে দিয়ে শুরুতে তাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, একই সঙ্গে আছেন নাজমুল হক, প্রধান সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। দুজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আর ডক্টর আসাদুজ্জামান রিপন, শুরুতেই একটু জানাতে চাই, কিছুক্ষণ আগে রাতে সংবাদ সম্মেলন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রেস উইং। সেখানে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে সব ধরনের, বিশেষ করে আইন শৃঙ্খলার বাহিনীকে সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনকে সামনে রেখে, এবং একই সঙ্গে এখন থেকে নিরাপত্তা যাতে কঠোর হস্তে দমন করে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনের জায়গাতে তো আমরা এই ঐক্যমত্য কমিশনে যে আলোচনা সমালোচনা চলছিল, ঐক্যমতের জায়গাটা নানা রকম মত বিরোধ আমরা দেখছি। যখন নির্বাচনে একরকম সংশয়ের কথা বলা হচ্ছিল, সেই জায়গায় এখন কি সংশয় কাটলো কিনা? নিঃসন্দেহে আপনার একটা পথ নকশার কথা বলা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা মিটিং হলো, জানেন উনি তো প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে উনি মিটিং করেন, সেপারেটলি আমাদের দলের সাথে মিটিং করেছেন, জামাতের সাথে মিটিং করেছেন, অন্যান্য দলের সাথে মিটিং করেছেন। সেখানে আমাদের শীর্ষ নেতৃত্বের সাথে মিটিং করার পরে একটা নির্বাচনী সময় মোটামুটি আমরা নিশ্চিত হতে পেরেছিলাম যে ফেব্রুয়ারি ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে নির্বাচনটা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো তারপর নানা অংশীজনদের, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের তরফ থেকে যে সমস্ত বক্তব্য বিবৃতি মাঝে মধ্যে আসলে বিভিন্ন নিত্য নতুন যে দফাগুলো উত্থাপিত হচ্ছিল, যে এটা না হলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না, ইত্যাদি ইত্যাদি, ফলে এই ভোট বঞ্চিত মানুষ গত 17 বছর ধরে যারা ভোট দিতে পারছেন না, একটা নির্বাচিত সরকার থেকে যারা বঞ্চিত হয়েছেন গত 17 বছর, তাদের মধ্যে একটা সংশয় তো নিশ্চয়ই দেখা দিচ্ছিল। তাহলে কি এই সমস্ত দফা দাবি উত্থাপনের মধ্য দিয়ে নির্বাচন বিলম্ব করার কোনো কৌশল আছে কিনা কোনো মহলের? তো এই সংশয়, উদ্বেগ, উৎকণ্ঠা থাকাটা তো অস্বাভাবিক ছিল না, বিকজ এটা ক্ষেত্র তো পলিটিক্যাল পার্টিসগুলোর মধ্যে কেউ না কেউ তো করেছে, এটা তো অস্বীকার করা যাবে না। বাট অন দ্য আদার হ্যান্ড সরকারের তরফ থেকে আজকে যখন মাননীয় প্রধান উপদেষ্টার বরাত দিয়ে যখন প্রেস সেক্রেটারি অথবা আমি সরকারের মুখপাত্র বলতে চাই, যেহেতু সরকারের পলিসি ইস্যুসগুলো তো তারাই বলছেন, তো সেখানে একেবারেই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির কথা যেটা বলছেন, তাতে করে আশ্বস্ত হওয়ার বিষয় তো আছেই যে একটা যদি ফেব্রুয়ারিতে যদি একটা ইলেকশন হয়, ফার্স্ট উইকে সেকেন্ড উইকে যদি একটা ইলেকশনের ডেট শিডিউলটা যদি ঘোষণা করে ইলেকশন কমিশন, নির্বাচন তো সাধারণত সরকার ঘোষণা করে না, এটা সাধারণত ইলেকশন কমিশনে ঘোষণা করে থাকে। তো ইলেকশন কমিশনকে যেহেতু বলা হয়েছে, এবং ইলেকশন কমিশন যেহেতু আপনার কনসার্ন ল এনফোর্সিং এজেন্সিজ অ্যান্ড আদার ইনস্টিটিউশনসগুলোকে যেহেতু তারা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন, তাহলে বলা যেতে পারে এখন পর্যন্ত দেশ এবং জাতি ওই আগামী বছরের ফেব্রুয়ারিকে সামনে রেখেই অর্থাৎ যেটা মোটামুটি সরকার এবং মেজরিটি রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই সমঝোতাটা হয়েছে, সেই দিকেই দেশ এগুচ্ছে। এটা একটা আশার খবর, কারণ আমরা তো নেতিবাচকতা এত বেশি অভ্যস্ত হয়ে যাই, এত সংশয়বাদী আমরা, এত হতাশা, নিরাশা, নানা কারণে। অবশ্যই এটা একেবারে যে বিনা কারণে যে আপনার পল্লবিত হয় তা তো না। তো সেখান থেকে এটাকে নিঃসন্দেহে একটা আমি খুবই ইতিবাচকভাবে দেখতে চাই, এবং আসলে সত্যি সত্যি বাংলাদেশের ইলেকশনের হাইওয়েতে এখন গাড়ি চলা শুরু হওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। নাজমুল প্রধান, আপনি সামনের পথটা কতটা সহজ দেখেন? ধরেন এর মধ্য দিয়ে বলা হচ্ছে যে একরকম পজিটিভভাবে সবাই দেখছেন, রিপন ভাই বললেন, সেই জায়গাটায় ঐক্যমতের যে বাস্তবতা, সেটি আশা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে একটা ঐক্যমত্য হবে এবং জুলাই সনদ ঘোষণা করা হবে এ মাসের মধ্যেই, সেটি কোনো রকম বাধা তৈরি করবে? একটা বিষয় হচ্ছে যে খুব পরিষ্কার করে বলা উচিত, ডেমোক্রেসির সৌন্দর্য দ্বিমত করা। আমি সব বিষয়ে একমত হব এটা ডেমোক্রেসি বলে না। এই জন্য ভোট আছে, এই জন্য পার্লামেন্টের সরকারি দল আছে, বিরোধী দল আছে, নির্ধারিত পদ বিরোধী দলের, এবং বিরোধী দলের যে নেতা উনি মন্ত্রীর পদমর্যাদায়, তার রাইট আছে বিরোধিতা করা। তাহলে সব বিষয়ে একমত হবে এটা মনে করার কোনো কারণ নেই আমরা। কিন্তু সরকারের পক্ষ থেকে যদি মনে হয় যে আমরা যাতে এরকম না হলে এটা হলো না, তাহলে তো হলো না। আমি বলছি যে এগুলি বিষয়ে ঐক্যমত হতে হবেই,
ইতিমধ্যে অনেকগুলি বিষয় ঐক্যমত হয়েছে, যেটা ইতিমধ্যে আপনারা পেপার পত্রিকায় দেখেছেন। আর যে বিষয়টা ঐক্যমত হবে না সেটা পার্লামেন্ট ডিসাইড করবে, নেক্সট পার্লামেন্ট। সেটা প্রস্তাব থাকলো, সেটা নিয়ে আমি যে হলো না দেখে কিছু হলো না এরকম ভাবনা তো ঠিক না। একটা বিষয় খুব পরিষ্কার করে বলা উচিত, আমাদের নির্বাচন নিয়ে ভাবনাটা এখানটায় একটা 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 ক্যাম্পেইন করা হয়েছে যে সংস্কার বাদ দিয়ে নির্বাচন, বা আমরা শুধু নির্বাচন চাই রাজনৈতিক দলগুলি, এখনো ক্যাম্পেইন আছে যেটা বাংলাদেশের স্থিতিশীল পরিবেশের জন্য যেটা সহায়ক নয় যে কথাটা। দ্বিতীয় কথা আছে একটা যে সংবিধানটাই সব এটা বাদ দিতে হবে, এটাও সহায়ক না। সংবিধানের কারণে আপনার স্বৈরতন্ত্র হয় না, স্বৈরতন্ত্র হয় পার্সোনাল কারণ, ব্যক্তির কারণে। এই সংবিধানই তো এখানটায় বেগম খালেদা জিয়া ছিলেন, এখানটা শেখ হাসিনাও আগে ছিলেন, তাই না? তো ফলে এটা রোগ, স্বৈরতন্ত্রের রোগ, সেই রোগে আক্রান্ত হয়ে গেলে মুশকিল, সব কিছু বাদটা দিয়ে উনি সর্বসভা হয়ে যান। তা আমি যেটা বলতে চাচ্ছি এখানটায়, এখনো উনি তো বলছেন বড় পার্টির বড় নেতা, তাই না, বলছেন যে খুব পজিটিভ কথাই বলছেন যে হ্যাঁ আমরা আশ্বস্ত হয়েছি, কিন্তু এখানটায় সরকারের পক্ষ থেকে বলা হলেও যতক্ষণ কার্যক্রমটা শুরু না হচ্ছে, নির্বাচন কমিশন তার দায়িত্বটা পালন, মানে নির্বাচন উপলক্ষে শিডিউল ঘোষণা করা, এই সামগ্রিক না হচ্ছে, তখন পর্যন্ত কিন্তু এটা আমি জনগণ বিশ্বাস করবে বলে মনে হয় না আমার। কারণ সরকারের পক্ষ থেকে অনেকবার অনেক কথা বলা হয়েছে, ভোট তারিখ নিয়ে, কত বছর থাকবে ইত্যাদি ইত্যাদি। একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি ভোট পিছিয়ে যায় অরাজকতা বাড়বে। কারণ এই সরকার ওই যে কয় না মর্নিং শোজ দি ডেস, সরকার প্রথম থেকেই নিজেও তার অবচেতন মনে অথবা নিজের ইচ্ছা অনিচ্ছা এখানটায় মবটাকে অ্যালাউ করছে সরকার। কোনো মবকে সরকার দমন করতে পারেনি। সরকার প্রধান যিনি আছেন, আপনি জানেন কি, লন্ডনে কিছুদিন আগে 32 ভাঙাচোরের বিষয় জিজ্ঞেস করতে বলছে পুলিশ তখন ছিল, অথচ এটা বহু পরে 7-8 মাস পরে এখনো প্রতিদিনই কোথাও না কোথাও মব হচ্ছে, তাই সরকারের পক্ষ থেকে এগুলিকে কন্ট্রোল করার। আজকে তো বলা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যাতে আইন শৃঙ্খলা রক্ষায় অনেক বেশি কঠোর হয় নির্বাচনকে সামনে রেখে। কঠোরতা অ্যাটিটিউডটা তো সরকারকেই শো করতে হবে। আপনার আমাদের দেশে না, সব দেশেই নিয়ম। আপনার মনে হয় ধরেন মানে 5 আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাটিটিউড এখন পর্যন্ত কতটা পজিটিভ বলে মনে হয়? না, আমার কাছে মনে হয় সরকার নাকি এখনো অসহায় মনে হয়? সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঠিকভাবে কাজে লাগানোর ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গিগত যে বিষয়টা সেটাই ফুলে উঠছে। দৃষ্টিভঙ্গিটা কি? আসলে সরকার এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই সরকারের পক্ষ থেকে কঠোর কেন হবে? কারণ আপনি দেখছেন সরকারের দল এই যে ডিএমপি অ্যাক্ট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট বা মানে মেনে চলার ক্ষেত্রে তো অনিয়ম করছে। আপনি ওই প্রধান উপদেষ্টা এখানটা স্টেজ বানাইছে, আসলে এগুলি তাহলে অ্যাজ এ হোল তাহলে আইনটা কাটবে, সবার জন্য তো সমান হওয়া উচিত। তাহলে সরকারের পক্ষের যদি একরকম হয়, জনগণের যদি আরেক রকম হয়, তাহলে পাবলিক এখানটায় আইন সুরক্ষাকারী বাহিনী সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। যে ঘটনাটা ঘটে গেছে, তারপরে সরকারটা কতদিন থাকবে, আদৌ ভোট হবে কিনা, ভোটের পর কারা আসবে, এই সামগ্রিক বিষয় মিলে আইন সুরক্ষাকারী বাহিনী তার দায়িত্ব যেভাবে পালন করেনি বলে মনে করি। তবে এক্ষেত্রে মূল দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি প্লেস করতো, প্রায়োরিটি ঠিক করতো, তাহলে নিশ্চিত আইন রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করতো। এখন যে বাস্তবতা আমাদের, ধরেন আমি আপনাদের পক্ষ থেকেও কিংবা অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপির যে অবস্থান, ঐক্যমতের যে মত যেটি প্রশ্ন করছিলাম রিপন বাইরের জায়গা থেকে, সেটিকে একরকম নির্বাচনের শঙ্কার কথা বলা হচ্ছিল যে নির্বাচন নিয়ে আসলে কি হবে। সেই বাস্তবতার মধ্যে এই যে আজকের যে সংবাদ সম্মেলন, সেটিকে কিভাবে দেখেন? এটা তো মানে কি বলা যায় যে আকাশ থেকে পড়ার মতো আমার নিজের কাছে মনে হয়েছে। হঠাৎ করে সরকার এটা বললো কেন? আজকে একটা বৈঠক ছিল উচ্চ পর্যায়ে, বিএনপি তো প্রথম থেকেই বলে আসতেছে নির্বাচনের জন্য। আমরাও বলছি যে নির্বাচন দেরি হলে দেশের জন্য ক্ষতি হবে, সমাজ ব্যবস্থার ক্ষতি হবে, তাই না, অত নির্বাচনটা হোক। আমরা সেই প্রসঙ্গে আমরা এটাও বলতেছি যে বিচার যারা ক্রিমিনাল, যারা ক্রাইম করছে, যারা পালিয়ে গেছে, টাকা লুট করছে, হত্যাকাণ্ড করছে, অর্ডার দিচ্ছে, তাই না, এই সামগ্রিক বিষয়, এতে 100, 200, 300, 400, 500 এগুলির বিরুদ্ধে মামলাটা হোক এবং সাজা প্রক্রিয়া শুরু হোক এবং নির্বাচনে অযোগ্য ঘোষিত হোক। এই কাজটা সম্পন্ন করলেই তো তখন বোঝা যাবে নির্বাচনটা হবে। কিন্তু নির্বাচন তো লেজের উপরে করে লাভ নেই। বাংলাদেশের যে নিয়ম আছে, যে আইন আছে, এই আইনে বর্তমানে একজন লোক লোয়ার কোর্টে সাজা হওয়ার পরেও সে ভোটে দাঁড়াতে পারে, জেল থেকেও ইলেকশন করতে পারে, তাই না? তাহলে এই বিষয়গুলি তো আপনাকে দেখাইতে হবে যে আমি ভোট করার জন্য এরকম একটা পরিবেশ তৈরি করবো। যাতে আমি বলতে চাচ্ছি যে ভোটের প্রক্রিয়াটা যদি স্বচ্ছ না হয়, পাবলিক যদি আবার যদি এই ভোট দেওয়ার ক্ষেত্রে যদি
ওই যারা ক্রিমিনাল তাই না, তারা যদি এখানে প্রিভিলেজ পায়, চান্স পায়, সুযোগ পায়, অথবা নির্বাচন যে হবে এই কারণে যে পরিবেশ সুন্দর একটা গ্রাউন্ড তৈরি করা, সেই কাজটা যদি সম্পন্ন না হয় তো জনগণের মধ্যে সেই সন্দেহ থেকেই যাবে যে আসলে ভোট হবে কিনা। রেবন ভাই, মানে এরকম ধরেন ডিসেম্বর মাসে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হলো, তারপরেও নির্বাচন, মানে আমি একটু হিসাব মিলাচ্ছি এরকম যে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের যে সৌজন্য সাক্ষাৎই যেটি বলা হয়েছে, সেখানে তো ধরেন মানে আমরা আশা করতে পারি কিছু না কিছু আলোচনা তো হয়েছে। তারপরে প্রধান উপদেষ্টা বলেছেন যে তারা প্রধান নির্বাচন কমিশনার বলেন যে 2 মাস আগে জানতে পারবেন শিডিউলের ব্যাপারে। আজকে যদি হিসাব করে যে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন, ওদিকে ফেব্রুয়ারির একটা ডেডলাইন ছিল, হিসাবটা সহজ কিনা, এরপরেও কি নির্বাচন পেছাতে পারে? না, হিসাবটা তো সহজ বটেই, কারণ আপনার এখনই তো ঠিক, আর সরকারের তরফ থেকে তো কখনোই নির্বাচন তারিখ ঘোষণা করা হয় না। এটা ইলেকশন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা, দিনক্ষণ সবকিছু তারাই ঘোষণা করবেন, কি কি করণীয় ইত্যাদি। তো যদি ডিসেম্বরের মধ্যে যদি সব প্রস্তুতি নিতে বলা হয়, প্রস্তুতি তো নিঃসন্দেহ, এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সচল রাখা, সক্রিয় রাখা, সক্ষম রাখা, সবটাই কিন্তু এটা অত্যন্ত একটা মানে গুরুত্বপূর্ণ দিক। কারণ 5ই অগাস্টের আগে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে পতিত স্বৈরাচার ব্যবহার করেছে, কোনো বাহিনীকে তো একেবারে খুনে বাহিনীতে পরিণত করেছিল, কোনো বাহিনীর সদস্যদেরকে এক রীতিমতো খুনি বানিয়ে ছেড়েছিল। তো ফলে এদের মধ্যে অনেকেই আপনার দেশ ছেড়ে পালিয়েছে, অনেকে কর্মস্থল ছেড়েছে, এখনো পালিয়ে আছে, এবং যারা এখন পর্যন্ত সেইভাবে আইডেন্টিফাইড হয়নি অনেকের বিরুদ্ধে সঙ্গত মামলা আছে। ফলে মানে সব কিছু মিলিয়ে কিন্তু যারা পুলিশের যারা হেলম অফ অ্যাফেয়ার্স একসময় ছিল, আমি মানে আপনার তো পুলিশকে তো লার্জলি আপনাকে ডিপেন্ড করতে হবে, সারা পৃথিবীতেই পুলিশের উপরই আপনাকে নির্ভর করতে হয়। তো সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে, একজন সিটিজেন হিসেবে আমার কাছে যেটা মনে হচ্ছে, দে আর নট প্রিপেয়ার্ড, মেন্টালি না, মোরালি না, মানসিকভাবেও না, নৈতিকভাবেও না। মফস্বল থেকে ধরিবাজগুলো, ঢাকার ধরিবাজগুলোকে এগুলো মফস্বলে পাঠানো হয়েছে। মফস্বল থেকে যাদেরকে ডিএমপিতে আনা হয়েছে, যেটা আমার ধারণা, একান্তই বলছি ধারণা, ওদের চালচলন, ওদের প্রতিক্রিয়া দেখে আমার যেটা মনে হচ্ছে, তারা ঠিক মানে অনেকেই রাজধানীতে বা এই ধরনের সিচুয়েশনে ডিউটি করার মতো অনেকেই অভ্যস্ত, এই জন্য ওদের তৈরি করার ব্যাপার আছে, প্রশিক্ষণের ব্যাপার আছে। আজকে প্রশিক্ষণের কথা বলেছে ডিসেম্বরের মধ্যে, সেই প্রস্তুত খুবই রাইটলি বলেছেন, এবং আমি মনে করি তাদের মোটিভেশনেরও প্রয়োজন আছে। মানে একেবারে আপনি লার্জলি তো করতে পারবেন না, যার যার ইউনিটে সেখানকার রেসপেক্টিভ যারা প্রধান আছেন, ইভেন থানায় হলে থানার ওসি, জেলার লেভেলে মানে ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে বিভিন্ন স্তরে বিভিন্ন টায়ারে আপনার ওদের মনোবল ফিরিয়ে আনার জন্য ওরিয়েন্টেশনের দরকার আছে। রাজনৈতিক দলগুলোর তরফ থেকে তাদেরও কিন্তু মানে পুলিশের প্রতি আস্থা রাখার, মনোবল ফিরিয়ে আনার জন্য তাদের সক্ষমতা সৃষ্টির ক্ষেত্রে রাজনৈতিক দলের তরফ থেকেও অভয়, আশ্বাস, সহযোগিতা কথা বলা উচিত। কারণ একসময় তো এই রাজনৈতিক দলগুলোর বিপক্ষেই এই শক্তিটি, এই পোশাকের লোকগুলো দাঁড়িয়েছিল। ফলে মানে রাজনৈতিক দলগুলোর তরফে যেমন ওদের ব্যাপারে একটা মানে ক্ষুব্ধতা, ক্ষোভ, একটা হতাশা, কখনো কখনো কোনো ক্ষেত্রে মানে ঘৃণার মাত্রাও ছিল। আবার অ্যাট দ্য সেম টাইম ওদেরও এদেরকে দমন নিপীড়ন করার, মানে মেরে কেটে ফেলে দেবে এরকম ধরনের একটা মানে কি বলে, একটা দুর্বৃত্তের মতো মানে দৃষ্টিভঙ্গি ছিল, অ্যাটিটিউড ছিল, মনোভাব ছিল। এখন তাদের মধ্যে কারুর মধ্যে একটা ভয়ও কাজ করে, মানে আগবাড়ি। 1 বছর তো হয়ে গেল। ওয়েল, এটা একটা ট্রমা, মানে সেটা নিজে থেকে আরোপিত হোক বা পরিস্থিতির কারণে, এটা তো নিঃসন্দেহে এটা কাটতে সময় লাগবে। তো সেটার জন্য আমি বলছি একটা ওরিয়েন্টেশন, সেটার জন্য মোটিভেশনের কথা আমি বলছি। নিঃসন্দেহে এই কাজগুলো করতে হয়, তো করার দরকারও। আমি যেটা ফোকাস করতে চাই, প্রশ্নটি রাখছিলাম যে এখন যে অবস্থা, এর পরেও কি নির্বাচন পেছানোর আশঙ্কা? আমি প্রধান উপদেষ্টার কথার প্রতি আস্থা রাখতে চাই। তিনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানিত একজন নাগরিক। প্রধান উপদেষ্টা চাইলে নির্বাচন হবে। ওয়েল, হি ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। নিঃসন্দেহে তিনি চাইলে হবে বললাম, বাকিটা তো এটাকে ক্যারি করার, এটাকে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তো আদার ইনস্টিটিউশনগুলো।
তাদের অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে, তাদের সক্ষমতা ডেভেলপ করার কথা বলতে হবে। তবে এর মধ্য থেকে নতুন নতুন খুঁজে খুঁজে বেশি কিছু বের করা উচিত না। যেমন আমি যেটা বলতে চাই, আজকে প্রেস সেক্রেটারির একটি স্টেটমেন্টের দিকে আমি ফোকাস করতে চাই, যেটা আমার নজরে পড়েছে। তিনি বলেছেন যে 18 থেকে 32 বছর বয়স 33 বের করতে কিছু বলেছেন, যারা বিগত সময়গুলোতে ভোট দিতে পারেনি 33 এক্স্যাক্টলি, তারা যদি 14 সালে যদি তারা 18 হয়ে থাকে তাহলে 15 বছরে 18 + 15 33, এবং এখন যারা নতুন ভোটার 18 থেকে 33 একটা সেগমেন্টের কথা বলেছেন। এই সেগমেন্টের ভোটারদের জন্য পৃথক ভোট করা, মানে ভোটের আলাদা বুথে যদি এটা একেবারে অপ্রয়োজনীয়, এটা অপ্রয়োজনীয় আমি মনে করি। আপনি শুধুমাত্র বাসে বা নানা ক্ষেত্রে বয়সী লোকজন যারা সিনিয়র সিটিজেন, তাদের কিন্তু এমনি আমরা সম্মান করে বলে যেন মুরব্বীর এসছেন, তাই না, ওনাদেরকে বাসে বসতে দেই বা একটু আগে, মানে যে কোনো জায়গায় লাইনে তাদেরকে আগে দেই, সেটা ভোট কেন্দ্রের বেলাতে ওইটুক কালচারাল ডেভেলপমেন্ট আমাদের মধ্যে আছে কিন্তু এখনো, যে একজন বয়স্ক মুরব্বীদেরকে মানে আগে যেতে দেওয়া, তাই না, তার ভোটটা আগে তিনি যাতে সম্পন্ন করতে পারেন সেই সহযোগিতা করা বা সেই সম্মান প্রদর্শন, এটা আমার মধ্যে আছে। বাট 18 থেকে 33 বছর বয়স্ক ভোটারদেরকে আপনি কি করে সেগ্রিগেট করবেন? আপনি টোটাল আলাদা বুথের না, আমি তার আগেও যেটা বলতে চাই, এটা কিন্তু একটা রিগোরাস জব, এইটা একটা এক্সট্রা জব। আপনি আপনার ভোটার তালিকার মধ্যে ধরুন, আমরা যে এলাকাতে এখন মানে টকশো করছি, এখানকার ভোটারও ভোট দেন, এখন 18 থেকে 33 বছরের মধ্যে অনেক ভোটার পাবেন। তো প্রতিটি ভোট কেন্দ্রে আপনি আলাদা করে 18 থেকে 33 বছরের ভোটারদেরকে আপনার মানে আপনি একটা পদ্ধতি তো নিশ্চয়ই কম্পিউটারাইজ করেন, যাই করেন, মানে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি তাদেরকে আলাদা সেগ্রিগেট করেন, তাদেরকে পৃথক করে ফেললেন। পৃথক করার ফলে তাদেরকে আপনি হয়তো নোটিস করে দিলেন যে আপনারা আগে ভোট দিতে যান বা আপনাদের এই বুথগুলোতে আপনাদের ভোট হবে। আমার মনে হয় ইট ক্যান গিভ এ রং মেসেজ। এটা সরকার এক নম্বর সময়ক্ষেপণ হবে, তারপরে আপনার একটা লেবারাস জব, এক্সট্রা এফোর্ট দিতে হবে এখানে। তো এই সমস্ত এফোর্ট, এইসব জায়গায় এফোর্ট না দিয়ে আমাদের সন্তানেরা, যদি আমি 18, 20, 22, 25 বছর, 30 বছরে ছেলের অনেকেই তো আমাদের সন্তান তুল্য, সুতরাং মানে তাদের যথেষ্ট এনার্জি আছে, তারা এত বড় একটা পরিবর্তনের স্বপ্ন দেখলেন, এত বড় পরিবর্তনের আকাঙ্ক্ষা বুকে ধারণ করে তারা নতুন বাংলাদেশে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন, তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে তারা সরকার বেছে নেবেন। তাদের জন্য আমার মনে হয় না এটা তাদের প্রতি আলাদা কোনো সম্মান না, এটা বরং তাদেরকে প্রশ্নবিদ্ধ করার বিষয়টাও মানে হতে পারে। সেজন্য আমার মনে হয় সরকারকে এই চিন্তা ভাবনা থেকে সরে যাওয়া উচিত হবে। নতুন করে কোনো ইস্যু তৈরি না করা, নতুন করে বিতর্ক তৈরি না করা, রাজনৈতিক দলগুলো এটা না মানলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না, যে নানান কিছু বলছেন, এটা সরকারের তরফ থেকে নতুন করে একটা ইস্যু মানে কোনো মহলের হাতে তুলে না দেওয়াটা সরকারের জন্য প্রধান। দর্শক, ছোট্ট বিরতির সময় হচ্ছে, আর সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্র কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক, আবারও স্বাগত আর সেলেস্টিয়াল জনতন্ত্র গণতন্ত্র, এর সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম নির্বাচন এবং প্রস্তুতি নিয়ে। নাজমুল হক প্রধান, আমি একটা স্পেসিফিক বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ঐক্যমত্যের বাস্তবতায় রয়েছে এবং ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে আলাপ আলোচনা চলছে, বিশেষ করে বেশ কয়েকটি বিষয় এখনো দ্বিমত। এর আগের বৈঠকে বলা হয়েছিল যে এই মাসের মধ্যে এটি হবে কিনা সেরকম সংশয় প্রকাশ করা হয়েছিল ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। এর মধ্যে এনসিপি বলেছে যে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদে মাসের মধ্যে না হলে তারা আগামী মাসের 3 তারিখ শহীদ মিনারে তারা জুলাই ঘোষণাপত্র দেবে। এগুলো কোনো রকম জটিলতা তৈরি করবে কিনা সামনে, এবং যদি জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে নির্বাচনের ভবিষ্যৎ কি দেখেন? একটা বিষয় হচ্ছে যে আসলে আমাদের দিন শেষে আমাদের নির্বাচন ছাড়া তো সরকার পরিবর্তন বা সরকার পরিচালনা করতে অন্য কোনো রাস্তা নেই, পৃথিবীর কোনো দেশেই নেই। আপনি বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, তারপরে ঘুরে আবার ওই নির্বাচনের জায়গায় যেতে হবে। হ্যাঁ, এই হলো শেষ কথা। ফলে নির্বাচন আমাদের করতে হবে। কেউ যদি মনে করে যে আমি লোকাল গভর্নমেন্ট আগে করব তারপরে করব, এটা কেন হচ্ছে, এখন পরিবেশ নাই, এই বলে নির্বাচন কালক্ষেপণ করতে পারে, কিন্তু দিন শেষে তাকে ভোটেই করতে হবে। এবং পলিটিক্যাল পার্টি, যত পলিটিক্যাল পার্টি হোক না কেন, যদি মনে করে যে না আমি সামনের ভোটে সিট পাবো না, ধরুন যে সামনে বিএনপি 300 সিটে জিতে যাবে, এবং এনসিপি বলছে না যে 300 সিটে জিতে যাবে, তো 300 সিটে জিতে যাবে এই কারণে কি অন্য পার্টি ইলেকশন করবে না? আমরা ইলেকশন করবো না? তো ফলে এই কথা বলার পরেও কিন্তু আলটিমেটলি ইলেকশনই করতে, প্রতিদ্বন্দ্বিতাই করতে হবে।
বিষয়টা যেটা সেটা হচ্ছে যে এখানটায় বাংলাদেশের রাজনীতি একটা ফেয়ার কম্পিটিশন, একটা ফেয়ার কম্পিটিশনের জায়গাটা কখনোই তৈরি হয় নাই, বা কখনোই তৈরি হয় নাই যদি বলি আমি ম্যাক্সিমাম জায়গায় হয় নাই। যেমন ধরো আপনি 54 ভোট সবাই খুব প্রশংসা করে বলে, 70 ভোট, ইভেন কি 90 91 ভোট, কথা বলছেন না? তো এই ভোটগুলি হচ্ছে যে আপনার খুব পরিষ্কার, এগুলি ভোট খুব একটা কোশ্চেন নেই। বাংলাদেশের সামনে এরকম একটা ভোট করতে হবে যে ভোটটার কারণে পাবলিক মনে করতে পারে যে ভবিষ্যতে ভোট নিয়ে এখানটা আর কোনো বাজে জিনিস হবে না। সরকারের সেই জায়গাটা তৈরি করা উচিত। সেই জায়গাটা তৈরি করার জন্য সরকারের ইচ্ছা কতটুকু আছে এটা নিয়ে কোশ্চেন আছে এখানে। সেই জায়গায় কি ধরেন আমরা একটু এগোতে পারলাম? এখনো বলা যাবে না, এটা না হওয়া পর্যন্ত বলা যাবে না কাজটা। যেমন ধরেন এখানটা আমি বলি পুলিশ প্রশাসন, যে কথাটা আপনি এর আগে বললেন, জি জি, এখানটায় বাংলাদেশের রাজনীতি, আমরা যারা রাজনীতি করছি, পুলিশ প্রশাসন যারা ভোট সহায়তা করছে বা দিনের ভোট রাতে করার ক্ষেত্রে হেল্প করছে, সহায়তা করছে, এই সামগ্রী যে সমস্ত রাজনীতি নেতৃত্ব পলায় গেল, এই সবারে বোঝার ক্ষেত্রে বাকিদের যারা আছে এখনো বোঝার ক্ষেত্রে যদি পরিষ্কার না হয় আমরা, হ্যাঁ, যে সামগ্রিক এই যে অচল অবস্থা তৈরির জন্য আমরা দায়ী এজ এ হোল, তাহলে আজকে পুলিশকেও তার মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। আমি এজ এ পলিটিশিয়ান, আমাকে জনগণের ভোটের মাধ্যমে যদি আমি প্রত্যাখ্যাত হই, আমার কথার কি নাম, চেষ্টা করবো আমার আদর্শ নীতির বাস্তবায়নের পক্ষে ভোট চাওয়ার জন্য চেষ্টা করবো, কিন্তু বাট যদি ফেল টু আমাকে মেনে নিতে হবে, এই মানসিকতা যদি তৈরি হয়, আমার ধারণা ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এটা আওয়ামী লীগ একটা বড় দল, যে দলটা ঝাড়ে বংশে পলায় চলে গেল, কথা বুঝছেন? এটা দেখে আমার ধারণা যারা সবারই একটা শিক্ষা তো হয়েছেই, দেখে শেখা হয়েছে, হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি সামনে নির্বাচন যেটা হবে সেই নির্বাচনটা ভালো হবে এটাই আশা করছি। এবং সরকারের সেই ক্ষেত্রে ভালো করার জন্য সরকারের মানে পদক্ষেপটা হবে, সরকারের সিদ্ধান্তটা হবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তটা। সেই সিদ্ধান্ত করতে এখানটা অংশীজন পুলিশ আছে, প্রশাসন আছে, তাই তো? জি। তাহলে এটা যদি ফেয়ার রোল নেয়, পরিচ্ছন্ন রোল নেয়, তাই না, তাহলে তো ডেফিনেটলি এটা ভালো হবে। আমরা যেমন না, যেটি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরেন মানে আপনি বলছেন যে নির্বাচনের তো আসলে বিকল্প নাই, কিন্তু ধরেন এর মধ্যে সংখ্যানুপাতিক নির্বাচনের একটা বিষয় সামনে আনছে। জামাত বেশ কয়েকবার বলছে যে আগে স্থানীয় নির্বাচন হতে হবে, যদিও বিষয়গুলো অনেকটা সেটেল যে জাতীয় নির্বাচন হবে, তারপরেও বিষয়গুলো সামনে আনার মানে কি? এগুলি তো এই যে মব কালচার বলেন, তারপরে এই কথাগুলি বলেন, হঠাৎ করে নতুন একটা আইডিয়া নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু এটা এখনই করতে হবে, এটা ডেমোক্রেসি পারমিট করে না। তো র্যাঙ্ক অ্যান্ড ফাইল বলে কথা আছে, কেন্দ্র থেকে প্রান্ত আপনাকে জানতে হতো, যে পৌঁছাইতে হতো। আপনি পিআর নিয়ে দেখেন না, পিআর ভালো জিনিস একটা, তো পিআর নিয়ে কত রকম দেখবেন, নেগেটিভ আপনার ইউটিউবে দেখবেন যে কত রকম পিআর নিয়ে জিনিস বেরোচ্ছে, রেগুলার দেখবেন, বুঝছেন? এখন প্রচুর হ্যাঁ, প্রচুর। তাহলে আমি বলছি যে একটা আইডিয়া যদি ভালো হয়, এটা এখনই করতে হবে, এখন না করলে হচ্ছে না, এই দৃষ্টিভঙ্গিটা কেন? অথবা এই জামাত দেখেন, পার্টিটা নাম ধরেই বলি, তারা সমস্ত জায়গায় আগে প্রথম শুরু করছে নির্বাচনের প্রার্থী ঘোষণা করা, অথচ বলার ক্ষেত্রে বলছে কখনো এখন নির্বাচনের পরিবেশ নাই, আবার বলছে আগে স্থানীয় সরকার করতে হবে। মানে এই যে দ্বৈততা, বিচয়িতা, এটা খুব খারাপ পলিটিক্সের জন্য। এখানে পলিটিক্যাল পার্টিগুলো ফ্রেশ একটা অ্যাটিটিউড আসা, অ্যাটমসফিয়ার আসা উচিত। বিএনপি সেই ক্ষেত্রে প্রথম থেকে বলছে ভাই নির্বাচন দাও, এই জন্য বিএনপি সবচেয়ে খারাপ। হ্যাঁ, খারাপ ওই বলছিলাম, যেহেতু বিএনপি বড় পার্টি, ফলে সবার এটা হয়ে যায়, নির্বাচন চাওয়াটাই বিএনপি সবচেয়ে বড় খারাপ। এবং এই নির্বাচন চাওয়া নিয়ে অনেকে বলছে যেটা ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করছে, এইসব ভুয়া কথা, বাজে কথা। নির্বাচনের কোনো বিকল্প নাই। জি, আসবো আপনার কাছে আবারও। ডক্টর আসাদুজ্জামান, একটা কথা ঘুরে ফিরে শুরু থেকে আসছে যে যারা নির্বাচন চায় এখন, তারা বিচারও চায় না, সংস্কারও চায় না। বিচার সংস্কার ছাড়া আসলে তারা নির্বাচন চায়। বিএনপি কি সংস্কার চায় না, বিচার চায় না? আমি আপনাকে একটা কথা বলি, দেখেন, শেখ হাসিনা যিনি খুব নিয়ম নীতির তোয়াক্কা করতেন না, আইন আদালত সেভাবে মানতেন না, তাই এই ব্যাপারটার বিরুদ্ধে অনেক বিস্তর অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। তারাও কিন্তু আপনার যারা মানে তারা যে যুদ্ধপরাধের ইস্যুতে যে মামলাগুলো করেছিলেন, যাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছিলেন, তাদেরকেও কিন্তু মানে ওই ফাঁসির কাষ্ঠে ঝুলাতে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় 6 মাস 9 মাস 1 বছর 2 বছর তারা কিন্তু সেটা শেষ করতে পারেনি। বিচার তো একটা প্রক্রিয়া, তো সুতরাং আপনি মনে করেন আপনার হ্যাঁ বিচার তো 100 বার হতে হবে। আজকে বিবিসি যে রিপোর্টটা আপনার ইতিমধ্যে জেনেছেন, বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়ে গেছিল, সে নির্দেশদাতা ছিল খোদ শেখ হাসিনা, গোলে নির্দেশ দিয়েছে খোদ শেখ হাসিনা, অনেক ভেরিফাই করার পরে সরকারের প্রধান, দলের প্রধান,
তিনি খুন করার নির্দেশ দিয়েছেন মানে সাধারণ মানুষকে। এত বড় অভিযোগ, যেটা এই অভিযোগটা শুধুমাত্র কোনো বিএনপির তরফ থেকে বা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেই শুধু বলা হচ্ছে না, এটা একেবারে একটা ইন্টারন্যাশনাল মিডিয়া তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা এটাকে স্ক্রুটিনি করে এটা সত্যতা তারা পেয়েছেন। আচ্ছা, তো এমন একটি খুনে পার্টির মানে খুনে পার্টির খুনিরা যারা প্রত্যক্ষভাবে, আমি যদি জাহরা সুলতানার বক্তব্যটা যদি এভাবে ধরি, তিনি লেবার গভর্নমেন্টকে, স্টারমার গভর্নমেন্টকে তিনি অভিযোগ করেছেন এভাবে যে লেবার গভর্নমেন্ট গাজাতে যে জেনোসাইড হয়েছে সেখানে তাদের অ্যাক্টিভ রোল ছিল। ঠিক আছে, বাংলাদেশে যে মাস কিলিং হয়েছে, মাস কিলিংয়ে শেখ হাসিনার ব্যক্তি হিসেবে, সরকার প্রধান হিসেবে, দলীয় প্রধান হিসেবে তার অ্যাক্টিভ রোল ছিল, তার সক্রিয় অংশগ্রহণ, অ্যাক্টিভ রোল, পার্টিসিপেশন, যেটাই বলেন না কেন। দল হিসেবে বাংলাদেশের গণহত্যা সংগঠনের পেছনে আওয়ামী লীগের সক্রিয় ভূমিকা ছিল, আওয়ামী লীগের নেতা কর্মীদের সক্রিয় ভূমিকা ছিল। এহেন একটা পলিটিক্যাল পার্টি খুব স্বাভাবিকভাবেই একটা গণহত্যা সংগঠন করার যে দলটি আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের রাজনীতি করার তো কোনো সুযোগ থাকে না। এটা নিষিদ্ধ হয়েছে, খুবই মানে এটা ভ্যালিড যুক্তি আছে। এটা কিন্তু অনেকে প্রশ্ন তোলেন যে নির্বাহী আদেশে না, বিচারের মাধ্যমে হলে ভালো হতো। আমি সেই সমস্ত মানে আমি তাদেরকে অর্বাচীন শব্দটা তাদের বেলায় প্রয়োগ করতে চাই না। বিএনপি তো চাইছিল যে আমি বিচারের মাধ্যমে। কিভাবে বিচারের মাধ্যমে আপনি করবেন ততদিন পর্যন্ত এরা মার্দা পাবে। আমি যদি এইভাবে, আমি তো একজন সিটিজেন, নাগরিকতা আমার সব পরিচয়ের ঊর্ধ্বে, তো আমি একজন নাগরিক। আমি যদি এইভাবে বলি 72 সালে যে আপনার মুসলিম লীগকে নিষিদ্ধ করা হলো, বিকজ তাদের বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নৃশংস গণহত্যার সাথে মানে জড়িত ছিল বা পাক বাহিনীর সহযোগী ছিল। সেই অভিযোগে 72 সালে আপনি নির্বাহী আদেশে, প্রেসিডেন্সিয়াল অর্ডারে আপনি আওয়ামী লীগ, জামাত ইসলাম, এই ধরনের মুসলিম লীগ এবং জামাত ইসলামের মতো পার্টিগুলোকে আপনি নিষিদ্ধ করেছিলেন। তারপরে সংসদে 73 সালে সেটাকে হয়তো ভ্যালিডেট করেছেন। সুতরাং নির্বাহী আদেশে মানে আপনার নিষিদ্ধ করা যাবে না, এই ধরনের কথাবার্তা তো আইনে নাই। এটা তো হতে পারে, এটা নজিরও আছে বাংলাদেশে। আমি তো 72 সালের ঘটনায় আপনি উল্লেখ করলাম। তো যে অপরাধটি আওয়ামী লীগ করেছে, একই অপরাধে এখন এই মুহূর্তে আপনার বিচার প্রক্রিয়া বিলম্ব হবে। তার আগে নির্বাহী আদেশে করেছে, কি বলে আপনার মানে নিষিদ্ধ করেছে বিচার হওয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, তো সুতরাং এটা তো তাও তো বরং আমি বলি 72 অর্ডারের চেয়েও এটা অনেক বেশি লিবারেল। জি, অনেক ধন্যবাদ। এটা বিরতির সময় হচ্ছে আবারও, দর্শক ছোট্টটা বিরতির সময় হচ্ছে আবারও। RSL স্টিল গণতন্ত্রে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতি। দর্শক আবারও স্বাগত RSL স্টিল গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম নির্বাচন প্রস্তুতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন নাজমুল হক প্রধান। নাজমুল হক প্রধান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটু জানতে চাই। দলগুলোর মধ্যে সবার মধ্যেই কি রাজনৈতিক প্রস্তুতি দেখছেন? হ্যাঁ, নির্বাচনের জন্য সমস্ত রাজনৈতিক দলগুলি যারা প্রার্থী এবং তারা এলাকায় সংযোগ করছেন, যাচ্ছেন, তাই না? ইতিমধ্যে এগিয়ে রাখবেন কাদেরকে? এগিয়ে রাখবেন কাদের? এগিয়ে তো এখানটা জামাত সবচেয়ে বেশি এগিয়ে। তারাই তো বলছে যে ওই তো জামাতের এই যে কি রাজনীতি, এটা তো ব্যাখ্যা করতেছে অনেক আলেম ওলামা, ব্যাখ্যা করতেছে ইউটিউবে পাওয়া যায় জামাতের রাজনীতি নিয়ে। আমি আর ব্যাখ্যা করতে চাই না এটা। তবে তারা সবসময় সরকারের সঙ্গে সুর মিলিয়ে কথা বলা তাদের স্বভাব। এখানটাও সরকারের যেহেতু একটা পার্টি আছে, পার্টি হোক না হোক, সরকারের ট্রাস্টেড ওই যে এনসিপি পার্টি, সেই এনসিপির সঙ্গে সুর মিলিয়ে কথা বলছে। তার দেখবেন আপনি নির্বাচন করার ক্ষেত্রে বা নির্বাচনের পর্যন্ত তারা এগিয়ে আছে, মিটিংও করছে, জেলা সমাবেশ, বিভাগীয় সমাবেশ, বিভিন্ন করছে, ওরা সবচেয়ে এগিয়ে তারা। আর এমনি অপরাপর রাজনৈতিক দলগুলি কি ছোট কি বড়, সবাই যারা নির্বাচন করতে আগ্রহী তারা প্রার্থীদেরকে সেভাবে নির্দেশ দিয়েছেন, তারা এলাকায় যাচ্ছেন, নির্বাচনী জনসংযোগ যেটাগুলো সেটা করছেন। একটা বিষয় এখানটায় খুব পরিষ্কার হওয়া উচিত, আমরা এখানটায় বাংলাদেশে এই প্রায় 1 বছর হয়ে গেল, সমস্ত কেসের ধারা একই রকম। শুধুমাত্র শেখ হাসিনা একটা কেসের সাজা হয়েছে 6 মাস, কন্টেম্পট অফ কোর্ট বোধে এই শিরোনামে আদালতে উপস্থিত হতে হননি। তো আপনার বিষয়টা হচ্ছে যে এই যেগুলি মামলা হলো, সেই মামলাগুলি সাজার ধারায় বা প্রসিকিউশনের ধারায়, বিচারের ধারায়
পড়ছে কিনা এখনো কিন্তু জনমনে সন্দেহ আছে। চার্জশিট হলো কিনা এইগুলি, হ্যাঁ মাঝে মধ্যে রিমান্ড হচ্ছে, কিন্তু শুধু খুনের মামলা, করাপশনের চার্জগুলি আসছে, কিছু কিছু আসে তা না, কিন্তু বাট মেজর কেস যেগুলি আপনার ক্রিমিনাল কোর্টে, যেগুলি বিভিন্ন ডিস্ট্রিক্টে মারপিট, বিরোধী দলের অফিস তছনছ করা, ভাঙ্গা, এইসব এই সামগ্রিক বিষয়গুলি আমার ধারণা এগুলি 1 বছরের মধ্যে এগুলি কিন্তু সাজা মাজা হয়ে যাওয়া উচিত ছিল ডিস্ট্রিক্ট লেভেলে। ফলে এখানটায় সরকারের এগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে এটা জনমনে কোশ্চেন আছে, প্রশ্ন আছে, সংশয় আছে যে আসলে এগুলি রেখে নির্বাচনটা কীভাবে করবে। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে বিগত 16-17 বছর শেখ হাসিনা প্রতিষ্ঠা হচ্ছে, যাকে আমরা বলি, উনি ভোটটাকে এমন ভোট তো করেন নাই, ভোটটাকে এমন করছেন যে একটা পোর্শন ওনার দলের একটা বিরাট পোর্শন আর ভোট দিতে যেত না। ফলে আপনার সামনে নির্বাচনটাকে যদি ভায়াবল করতে হয়, তাহলে সমস্ত পাবলিক কীভাবে ভোট সেন্টার আসবে তার একটা ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা কি বলে কেউ তো আসবে না। তাহলে আপনাকে নির্বাচনী প্রচারণা মাঠটাকে ওরকম মসৃণ করতে হবে। তো সেই জায়গায় আবারও ওই কথা চলে আসছে, পুলিশ প্রশাসন এটাকে কীভাবে এই ঢেলে সাধারণ শুধু মোটিভেশনটা কী হবে পুলিশ প্রশাসনের উপর। অতীতে পুলিশ প্রশাসন সবসময় সরকার আজ্ঞাবহ হয়েছে, সরকারটা কোন দিকে হবে তার পক্ষে। আর এখানে যদি এরকম হয় ধরেন যে বিএনপি পাওয়ারে আসবে, ওই কারণে ওনারা আগ্রহী হয়ে বিএনপি পক্ষে স্কিম মারা শুরু করে দিল। বিএনপি চাইলো না হয়তো, আপনি দেখছেন না বিগত সরকারের সময় অনেক পুলিশ অফিসার ডিসি বক্তৃতা দিচ্ছে যে আমরা এই ইত্যাদি ইত্যাদি করবো, নৌকাকে জিতাইতে হবে, তাই না? তো এখন যদি আমরা বাঙালি, তো হুজুগে বাঙালি বলে পুলিশ প্রশাসন যদি মনে করে না এখানটা রিপন ভাই তো আছে, সেটা মন্ত্রী হবে, অর্থাৎ তাকেই জিতাইতে হবে, এই অ্যাটিটিউড যদি নেয় তাহলে নির্বাচনের মূল স্পিডটাই ব্যাহত হয়ে যাবে। জি, বক্তব্য এই জায়গাটা নিয়ে আসা উচিত। জি, অনেক ধন্যবাদ আসাদুজ্জামান রিপন। এখনই বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ, মাঠ পর্যায়ে চাঁদাবাজি, দখলবাজি, অনেকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেন। অনেকে বলছেন যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই এখনই দখল চাঁদাবাজির মধ্যে ক্ষমতায় গেলে কি করবে? আমি আপনাকে একটু সদয় হতে বলবো, ইটস নট বিএনপি। এই কাজগুলো বিএনপি না, বিএনপির নামধারী কেউ পলিটিক্যাল পার্টির একটা পরিচয়। আমি একটা পার্টির পদ বহন করি, ধরে নেন আমাকে সব আপনি বিএনপির আসাদুজ্জামান রিপন এটি তো বলবেন। তা আমার কাজের দায়িত্ব, ভালো মানে মন্দ কাজের দায়টা তো পার্টির উপরে আসে নিঃসন্দেহে, কারণ আমি তো পার্টির পরিচয়, আমার একটা পরিচয়। আপনার পার্টি তো ব্যবস্থা নিয়েছে অনেকের বিরুদ্ধে, অনেকে বহিষ্কার, মোর দেন 4,500 মানুষের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। তার মানে এরা তো এই অপকর্ম করেছে। হ্যাঁ, এই অপকর্মগুলো করার চেয়েও তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এবং এটা মানে আমরা যেটা মনে করি, আমরা তো বিচারক নই, বাট পার্টির কাছে মনে হয়েছে যে অভিযোগগুলোর পেছনে হয়তো যুক্তি আছে। আমরা পাবলিকের সেন্টিমেন্ট বা মানুষের যে বিএনপির প্রতি মানুষের যে প্রত্যাশা, সেটা পূরণ করতে যে কিন্তু পার্টির তাৎক্ষণিক ব্যবস্থা, আমাদের এই ক্ষেত্রে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত স্ট্রং মেসেজ কিন্তু বারবার দিচ্ছেন। আমরা যে দ্রুত একটা নির্বাচন চাচ্ছি, ওয়ান অফ দ্য রিজন ইজ দ্যাট আমি তো বহিষ্কার পর্যন্ত করতে পারবো, বাট আই এম নট এ পুলিশ। আমার তো মানে পুলিশের মতো একটা প্রতিষ্ঠান আমার নাই। আমি বহিষ্কার করে দিলাম, বহিষ্কার করে দেওয়ার পরে তাকে কি আমি থানায় ভরতে পারবো, জেলে ভরতে পারবো? ক্ষমতায় গেলে কি করবেন? অফকোর্স, যদি আজকে ক্ষমতায় থাকতাম, মানে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা থাকতাম, তখন মানুষ আমার কাছে কি এক্সপেক্ট করতো? মানুষ এক্সপেক্ট করতো, নাম্বার 1, আপনি তার এই অপকর্মের জন্য তাকে আপনি অবশ্যই দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল পদ থেকে আপনি তাকে সরাবেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি যে অপরাধটা করেছেন, সে অপরাধের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এখন যেটা হচ্ছে কি, যে আমি তার বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা নিলাম, কিন্তু আইনি ব্যবস্থা নিতে পারছি না। অনেকে তো ধারণা করছেন যে আইনি ব্যবস্থা নিতে না পারার কারণে এইখানে সে একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। লোকটা অভিযোগগুলো আপনি নিশ্চয়ই তো দেখছেন, ওই প্রশ্নটা আমি করছি, সেটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়ার পরে বিএনপি আরো বেপরোয়া হবে, আরো বেশি। নিশ্চয়ই না। আমি আপনার দর্শকদের মাধ্যমে আমি যেটা বলতে চাই, দেশের মানুষকে যে কথাটি বলতে চাই, সেটা হচ্ছে যে এই ব্যাপারে তারেক রহমানের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট এবং উনি অত্যন্ত কঠোর থাকবেন। মানে মোটেই আপনি দেখেছেন যে আমাদের স্থায়ী কমিটির সদস্যদের করে অনেক 2-1 ভাইস চেয়ারম্যান পর্যন্ত মানে তাদেরকে সতর্ক করা থেকে শুরু করে, তারপরে তাদেরকে করা থেকে শুরু করে কি না হয়েছে।
আপনি কি একটা নজির পাবেন আওয়ামী লীগের কোনো প্রেসিডিয়াম মেম্বারকে, শেষ করবো আমরা, জি, প্রেসিডিয়াম মেম্বারকে শেখ হাসিনা কাউকে শোকজ করেছেন? না। আপনি কি আওয়ামী লীগের মধ্যে একটা নজির দেখাতে পারবেন যে তার দলের কোনো ভাইস চেয়ারম্যানকে ওয়ার্ন করেছে, তাদের কোনো কথাবার্তা বেফাস কথাবার্তা করেছেন? করেননি। বাট তারেক রহমান কিন্তু এটা করছেন। সুতরাং এইটার মধ্য দিয়ে আমি মানে দেশের মানুষকে আশ্বস্ত করতে চাই যে তারেক রহমান উইল বি ভেরি টাফ এগেইনস্ট দোজ অ্যাক্টিভিটিস এন্ড এগেইনস্ট দোজ পিপল। জি, অনেক একদম ছাড় দেওয়া হবে না। অনেক ধন্যবাদ সুশাসনের প্রশ্নে কোনো ছাড় হবে না। প্রধান দুজনকে অসংখ্য ধন্যবাদ রাত আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। দেখা নিশ্চয় অন্য সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।